প্রশান্তদা, ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে এবং আমরা দেখেছি দু দফায় নির্বাচন হবে, একটা 23 তারিখ এবং 29 তারিখ, মানে 29শে এপ্রিল, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, 4 তারিখ, 4 মে ভোট রেজাল্ট ঘোষণা হবে। বিষয়টা হচ্ছে যে প্রথম দফার ভোটার যে লিস্ট, সেই লিস্ট বিজেপির তরফ থেকে বেরিয়ে গেছে, অনেকেই প্রার্থী হয়েছেন, অনেক নতুন মুখ এসছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছে? কারণ ব্রিগেডের মঞ্চে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী কলকাতায় আসতেই তারা কি ভয় পেয়েছে? গিরিশ পার্কে ক্যাবিনেট মন্ত্রীর বাড়ির সামনে যেভাবে আক্রমণ করা হলো বিজেপির কর্মীদের ওপর, সমর্থকদের ওপর, তারপরে তারাও বাস থেকে নেবে রীতিমতো মন্ত্রীর বাড়িতে আক্রমণ করা, যে গণ্ডগোলের যে দুষ্কৃতীরা এসে মারধর করলো, যে ঘটনার সৃষ্টি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভীত? হারবে বলে প্রস্তুত? একদম তাই। মমতা ব্যানার্জির মুখচ্ছবি দেখলে বোঝা যায়। এখন রিসেন্টলি উনি যা দেখছেন, স্টেজেও যে কথা বলছেন, আমরা দেখলাম ধর্ণা মঞ্চও দেখেছি, কিন্তু ওনার এই যে ধর্ণা মঞ্চের পরে এই যে আমাদের ব্রিগেডটা হলো, ব্রিগেডে আমরা দেখেছি এত বড় জনসমাবেশ এই প্রথম হলো আমাদের কলকাতায়। সেখানে এত জনসমাবেশ দেখে আমার মনে হয় 100% উনি ভয় পেয়ে গেছেন। কারণ উনি ভয় পাওয়ার স্বাভাবিক ব্যাপার, কারণ বিজেপি আসছে। আমাদের মন্দিরের ঘন্টা, আমাদের যে মন্দিরের ঘন্টা বেজে গেছে, আমাদের ঘন্টা যেটা আছে সেটা 100% বেজে গেছে যে বিজেপি এবার আসছেই, সেটা ওনার মনের মধ্যে চলে এসেছে। শুধু ওনার মনের মধ্যে না, ওনার পার্টির সবার মধ্যে চলে এসছে। উনি দলের সুপ্রিমো, উনি তো সবার পার্টির লোককে যারা আছে তাদের উপর তো থাকবেই যে না আমাদের লড়তে হবে, করতে হবে। কিন্তু আমাদের বলবো যে বিজেপিকে কিন্তু উনি 100% ভয় পেয়েছেন, না দলের লোকও ভয় পেয়েছে। আর আরেকটা কথা আমরা দেখলাম, গ্রিস পার্কে এত বড় একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাতে কেন্দ্র করে আমি বলবো ইট মেরেছে ওরা, আমরা পাটকেলে মেরেছি। এটা অস্বাভাবিক কিছু না। এবার থেকে যত হবে, আমাদের যাই কিছু করবে, আমরা কিন্তু এগিয়ে গিয়ে আমরা পাল্টা দেবো। সেটা আমরা নিজেরা আমরা কত সহ্য করব, আমরা সহ্য করে করে এই জায়গাটা এসেছি, কিন্তু আর সহ্য নয়, এবার অধৈর্য হচ্ছি এবং অধৈর্য হয়ে আমরা এবার পাটকেল মারবো। প্রত্যেকটা টিএমসি কর্মীকে বলছি সাবধান হয়ে যান। যদি সাবধান না হন, আপনাদের কিন্তু এরপর তো বাড়ি ভাঙা হয়েছে, এরপরে কিন্তু আপনারা রাস্তায় পা হাত পা ভেঙে যাবে। কিভাবে ভাঙবে, পড়ে ভাঙুন, কিভাবে ভাঙুন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে কি হিন্দুরা একত্রিত হচ্ছে, সনাতনীরা একত্রিত হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে বারবার একটি সম্প্রদায়কে উল্লেখ করতে, তাদের তোষণ করতে এবং একটি সম্প্রদায়কে দুধেল গাই বলে সম্বোধনও করতে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝে যাবে যে এই শুধু দুধেল গাই বললে হবে না, হিন্দু সনাতনীরাও এখন একজোট হচ্ছে? একদম তাই। কারণ মমতা ব্যানার্জি যতবার ভোটে জিতেছে ওই দুধেল গাইদের জন্যই জিতেছে, এটা আমরা সবাই জানি। কারণ তাদের দাবিদারি করেই সে মমতা ব্যানার্জি এই ক্ষমতায় এসছে। কারণ আমরা জানি যে একটা জাতিকে কেন্দ্র করে উনি ভোটটা জেতেন, প্রত্যেক বাড়ি জেতেন। উনি যতবার জিতেছেন একটা জাতির উপর কেন্দ্র, কিন্তু উনি একটা জায়গায় হিন্দুদের কোণঠাসা করে দিচ্ছেন। উনি ইচ্ছা করে করছেন না কি করছেন সেটা আমরা জানি না, কিন্তু ওনাকে এটা জানিয়ে রাখি, আজকে কিন্তু হিন্দু এক, আর হিন্দু একের পিছনে কিন্তু আমরা সবাই লড়বো। আর প্রত্যেকটা হিন্দু কিন্তু এবার বিজেপিকেই ভোট দেবে, এটা আমাদের 100% আপনি মমতা ব্যানার্জি শুনে নিন, আপনাকে 14 তলা থেকে নিচে যদি না নামাতে পারি তো আমরা বিজেপি ছেড়ে দেবো। প্রশান্তবাবু, ইতিমধ্যে বিজেপির প্রথম দফার লিস্ট বেরিয়েছে এবং সেই লিস্টে কিন্তু যেটা হেভি ওয়েট কেন্দ্র, যেখানে হাই ভোল্টেজ বলে আমরা জানি, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটোই হাই ভোল্টেজ। একটাতে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তার বাড়ি, তার গড় ভবানীপুর। একটা নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার কেন্দ্র, তার গড়। এই দুটো জায়গায় খুব হাই ভোল্টেজ এবং দুটো জায়গাতেই বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। মানে শুভেন্দু অধিকারী দুটো কেন্দ্রেই লড়ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ভবানীপুর থেকে লড়েছিলেন, জিতেছিলেন। কি বলবেন? শুভেন্দু তো আমাদের একটা শুধু নেতা নয়, আমাদের একজন বাবা, আমাদের বিজেপির একজন বাবা, যার নেতৃত্বতে আমরা কিন্তু লড়ছি। এবং প্রত্যেকটা উনি বর্ষিয়ান নেতা, এবং ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি দেখা হয় তাহলে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা ভালো লেভেলে হেভিওয়েট জায়গা থেকে বিলং করেছে। তো এইটুকখানি বলবো আমি, মমতা ব্যানার্জি 100% হারবে আমাদের ভবানীপুর থেকে। এটা একদম মমতা ব্যানার্জি নিজেও জানে। কালকে যখন মমতা ব্যানার্জি কথা বলছিল আমরা দেখলাম মিডিয়াতে, ওনার কিন্তু মুখটা শুকিয়ে গেছে, কারণ ভয়ে শুকিয়ে গেছে, ওনার দলের লোকের ভয় শুকিয়ে গেছে। আর আমরা যা ভবানীপুর থেকে দেখলাম, মানুষের যা আমেজ, সেটাতেই বোঝা যায় মমতা ব্যানার্জি 100% আচ্ছা দাদা, তা তো কোনো কথাই হবে না। ওটা তো আমাদের একদম
উনি সক্রিয় এবং আমাদের মানে শক্তি যোগানোর একটা মানুষ। কিন্তু শুভেন্দু অধিকারীর এগেনস্টে অভিযোগ করেছিলেন গতবারে তিনি লোডশেডিং করে জিতেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। তিনি নিজের দক্ষতাতে জিততে পারতেন না, লোডশেডিং করিয়ে জিতেছেন, এই অভিযোগ তৃণমূল কংগ্রেস দেয়। কি বলবেন এবারে শুভেন্দু অধিকারী কি সেটা প্রমাণ করে দেবে যে তার একদম 100% প্রমাণ করে দেবে? কারণ এরা তো মিথ্যাশ্রী। মমতা ব্যানার্জি মিথ্যা বলতে বলতে মিথ্যাশ্রী উপাধি উনি নিয়েছেন, সবার কাছ থেকে নিয়েছেন, আমাদের জনগণের কাছ থেকে নিয়েছেন। ওনাকে মিথ্যাশ্রী উপাধি দিতে হয়নি, জনগণই ওনাকে মিথ্যাশ্রী উপাধি দিয়েছে। উনি মিথ্যাবাদী, তাই মিথ্যাবাদী দিয়ে তো কোনোদিন সত্যকে জয় করা যায় না। সত্য যদি থাকে স্বাভাবিক, শুভেন্দু অধিকারী হারিয়েছে, এটাই সত্য, এটাই সত্য। শুভেন্দু অধিকারী হারিয়েছে মমতা ব্যানার্জিকে, এটাই সত্য। দাদা যেখানে আছে সেখানে মমতা ব্যানার্জি হারছে, এটাই লাস্ট সত্যি কথা বলছি। এবং সত্য এটা নিয়েই মমতা ব্যানার্জিকে সারা জীবন, যতদিন উনি বাঁচবেন ততদিন এটা নিয়ে ওনাকে ভুগতে হবে। আমরা দেখেছি যে আরেকজন হেভি ওয়েট, তিনিও জননেতা, তিনি দীর্ঘদিনের লড়াকু, তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একটা মানুষ। আমরা দেখেছি দীর্ঘদিন তিনি লেবুতলায় দেবু নামে পরিচিত আমাদের সেই জননেতা সজল ঘোষ, তিনিও বরানগর থেকে প্রার্থী হয়েছেন। কি বলবেন? সজলদার তো কোনো কথাই হবে না। সজলদার একটা কথাই বলবো, সজলদা লড়তে জানে, মানুষের পাশে থাকতে জানে সজলদা। তা সজলদার মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছি, মিডিয়াতে বলো যাই বলুন, প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছি সজলদাকে এগিয়ে যাওয়া এবং আমাদের হিন্দুদের পাশে থাকা। শুধু হিন্দু নয়, রাষ্ট্রবাদী মুসলিমদের পাশে থাকা সজলদার একটাই বার্তা, আমাদের 26-এ লাস্ট ট্রেন, এটা আমাদের ধরতে হবে। আর সজলদার মতো নেতাকে আমি সত্যি কথা বলতে প্রণাম জানাই, এবং তার অনুপ্রেরণায় এবং দাদার অনুপ্রেরণায় এবং আরও যারা আছে বর্ষিয়ার নেতা, প্রত্যেকের অনুপ্রেরণায় আমরা আজকে বিজেপি করি। আমরা হিন্দুকে নিয়ে এগোতে চাইছি, শুধু হিন্দু নয়, রাষ্ট্রবাদী মুসলমানদেরও আমরা নিয়ে এগোতে চাইছি। যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের পাশে আছি, এটাই আমাদের লাস্ট কথা। সজলদা আমাদের একটা অনুপ্রেরণা। সজলদার আন্দোলনের পিছনে সজলদা যেখানে বলবে, যেভাবে বলবে, আমরা সেভাবে লড়তে প্রস্তুত। যেভাবে সজলদা লড়াই করে এসছেন, যারা নতুন যুব, যারা নতুনভাবে রাজনীতি করতে চাইছে বা যারা তরুণ যুবক, তারা কি এই সজল ঘোষকে আদর্শ করে রাজনীতির ময়দানে নেবে? তাকে দেখে তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কি রাজনীতিটা করবে? আপনি নিজেও কি করবেন? একদম তাই। সজলদার প্রত্যেকটা কথাই আমাদের অনুপ্রেরণা আনে। তাই আমাদের যত ইয়ং আমি জেনারেশন বলবো, প্রত্যেককে বলবো, সজলদা একটা ভালো মানুষ, ভালো নেতা এবং প্রত্যেকে পাশে থাকার নেতা। আমি বলবো প্রত্যেকটা সজলদার অনুপ্রেরণায় যারা যারা এরিয়াতে আছো, সজলদার আশেপাশে যারা আছো, সজলদার পাশে এখন দাঁড়িয়ে শক্ত হয়ে সব এক হাত হয়ে সজলদার পাশে থেকে লড়ো। আমরা যত যুব সমাজ আছে আমরা সজলদার পাশে আছি এবং আমরা লড়বো সজলদার সঙ্গে।